আমাদের একটা অভিন্ন আবেগের জায়গা ছিল। দল মত নির্বিশেষের সকল কিছুর ঊর্ধ্বে উঠে আমরা চিৎকার করে উঠতাম, স্লোগান দিয়ে উঠতাম বাংলাদেশের পক্ষে। সেই ক্রিকেট আজ কোন পর্যায়ে যাচ্ছে? ক্রিকেটের ভবিষ্যৎ কি? কেন এমনটা হচ্ছে? আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র নাকি আমাদের কোনো ভুল সিদ্ধান্ত? এসব কিছু নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এবং অবশ্যই ক্রীড়া সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ শামীম চৌধুরী। শামীম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আহ, কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার ক্রিকেটার, তিনি একটি মন্তব্য করেছেন, সম্ভবত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে বাংলাদেশ বড় ভুল করেছে T20 ওয়ার্ল্ড কাপে অংশ না নিয়ে। এর জন্য বাংলাদেশকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং একই সঙ্গে তিনি একটি আবেগময় আহ কথা উচ্চারণ করেছেন আমাদের মনের ভাষা থেকে, যে যারা 71 চায়নি তারা ক্রিকেটকে ধ্বংস করছে। আপনি তার এই বক্তব্যটাকে কতখানি সমর্থন করেন? দেখুন, এখানে দুটো জিনিস হয়েছে। সেটা হচ্ছে যে প্রথম সেন্টিমেন্টটা হচ্ছে যে আপনি মুস্তাফিজকে আপনার আইপিএল এ খেলার সুযোগটা থেকে বঞ্চিত করা হয়েছে। এটাকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক ধরনের মন্তব্য আসছে। যে মন্তব্যগুলো বেশিরভাগই ছিল আপনার এন্টি ইন্ডিয়ান মন্তব্যটা। এখন প্রশ্ন হচ্ছে যে সেইখান থেকেই কিন্তু সূত্রপাতটা আমাদের। আর পরবর্তীতে দেখলাম যে আপনার বাংলাদেশের ক্রিকেটারদের অনিরাপদে দিয়ে আপনার ইন্ডিয়া পাঠাতে পারবে না, এটা হলো গভর্নমেন্টের স্টেটমেন্ট। সরাসরি ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে আসলো। প্রথমে উনি দিলেন একটা ফেসবুক স্ট্যাটাস পরবর্তীতে এটাই হচ্ছে ক্রিকেট বোর্ডের যে কথোপকথন আপনার আইসিসির সঙ্গে বা আপনার রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমের সঙ্গে সব জায়গায় কিন্তু একটা কথাই প্রতিফলিত হয়েছে। এর বাইরে তারা যেতে পারেননি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বললেন ক্রিকেট আবেগের জায়গা আমাদের, আমরা কিন্তু বাংলাদেশের ক্রিকেট দর্শককেই কিন্তু আমরা সেল করে আইসিসি টেস্ট মর্যাদা আমরা পেয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেট প্রবর্তনের আগেই, সেভাবে প্রবর্তনের আগেই কিন্তু আমরা টেস্ট মর্যাদা পেয়েছি। এটা কখনো হওয়ার সুযোগ ছিল না। এবং পরবর্তীতে আপনার সাবের চৌধুরী যে জায়গাটা নিয়ে গিয়েছিলেন, আমাদের খুব মানে কষ্ট লাগছে এই কারণে যে বাংলাদেশের ক্রিকেট ডিপ্লোমেসিটা এটা সেইভাবে হচ্ছে কিনা, এটা হলো কোশ্চেন। এই কোশ্চেনটা এখন আসছে যে দেখেন, আপনি কিন্তু একটা এই মুস্তাফিজ ইস্যুর পর থেকে গত 3 জানুয়ারি থেকে শুরু করে আইসিসি সভার যে সর্বশেষ সিদ্ধান্ত 25 জানুয়ারি পর্যন্ত, একটা লম্বা সময় ছিল কিন্তু। অর্থাৎ 22-23টা দিন সময় ছিল আমরা ডিপ্লোমেসি ক্রিকেট সেভাবে করতে পারছি কিনা, যেটা যেটা দিয়ে কিন্তু আমরা আবার অবস্থানটা সুসংহত করতে পারতাম। এটা কিন্তু প্রশ্ন উঠছে। এই যে আপনি হুম, কুমার হুম। সাঙ্গাকারা যে যে স্ট্যাটাসটা দিলেন, আমি আপনাকে বলে রাখি 2014 সালে আপনার কিন্তু বাংলাদেশে কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ অশনি সংকেত ছিল হবে কিনা। কারণ হচ্ছে এমন একটা সময় T20 ওয়ার্ল্ড কাপটা ছিল ফেব্রুয়ারি মার্চের দিকে, যখন হচ্ছে নির্বাচন পরবর্তী, নির্বাচন পূর্ব সহিংসতা এবং নির্বাচন পরবর্তী সহিংসতা হুম, মাঝখানে ছিল ওই জায়গাটা। তার আগে এশিয়া কাপ ছিল। ঠিকই আপনার নির্বাচনকালীন সহিংসতা যে চলছে সারা দেশব্যাপী, তখন সারা দেশে আপনি জানেন যে 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল তখনকার সরকারি দল সমর্থিতরা। এমন একটা সিচুয়েশনে কিন্তু আমাদের এশিয়া কাপ এবং T20 ওয়ার্ল্ড কাপ কিন্তু হোস্টিং কিন্তু আমরা কিন্তু হারাইনি। হারাইনি কেন? হারাইনি তার অন্যতম কারণ হচ্ছে কি যে আপনি শ্রীলঙ্কা ভারতের একনিষ্ঠ সমর্থন, বিসিসিআই পূর্ণ সমর্থনের কারণে এবং শ্রীলঙ্কা ক্রিকেটের পূর্ণ সমর্থনের কারণেই আমরা এই জায়গাটা রিবিল্ড করতে পারছি যে না, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যা কিছু হোক না কেন, রাজনীতি নিয়ে যা কিছু হোক না কেন, ক্রিকেটে এটা আক্রান্ত হবে না। এবং সেটাই ঘটেছে। T20 ওয়ার্ল্ড কাপ সেবার রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে প্রতিটা মাঠে। তখন তো 3টা ভেন্যুতে খেলা হয়েছিল, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। ঢাকা মানে মিরপুর স্টেডিয়াম, যেটা 3টে জি। স্টেডিয়ামে প্রতিদিন দর্শক কানায় কানায় পূর্ণ হতো। অর্থাৎ আমরা প্রমাণ করতে পেরেছি যে আমাদের রাজনৈতিক সহিংসতা বাইরে রেখে, রাজনীতিটাকে বাইরে রেখে ক্রিকেটে চলমান রাখা সম্ভব। এবং আন্তর্জাতিক বৈশ্বিক ক্রিকেটে আমাদের প্রধান সম্পদই হচ্ছে সমর্থকরা। আপনি দেখেন, একটা জিনিস বলি আপনাকে, বাংলাদেশে কিন্তু টেস্ট মর্যাদা শুরু থেকে দ্বিস্তর বিশিষ্ট টেস্টে ফেলানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। টেস্টের রেলিগেশন প্রথা আইসিসি প্রবর্তন করতে করার প্রস্তাব এনেছে। আমাদেরকে দ্বিস্তর বিশিষ্ট টেস্টে নিয়ে আমাদেরকে রেভিনিউ থেকে বঞ্চিত করার একটা পায়তারা করেছে। কিন্তু ক্রিকেট ডিপ্লোমেসির কারণে কিন্তু কখনো এটা পারে নাই আইসিসি। আমাদের ওই জায়গাটা অনেক সুসংগত ছিল। আজকে আমরা কিন্তু যেই
আজকে আমরা যেই আপনার ভিত্তির উপর দাঁড়িয়ে আছি, আমাদের আইসিসির সবচেয়ে বড় হচ্ছে আইসিসি টেস্ট ফান্ড, যেটা হচ্ছে আমরা অ্যারাউন্ড 27.44 মিলিয়ন ডলার আমরা আইসিসির কাছ থেকে প্রতি বছর পাই। অঙ্কটা কিন্তু আচ্ছা, অনেক। যে অনেক অঙ্কটা অনেক হিউজ। একসময় ছিল, হ্যাঁ, আপনি যদি দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক আয় ব্যয় রিপোর্টে, অডিট রিপোর্টে এই অঙ্কটা আপনি 65 to 70% চলে আসে। টোটাল যে ক্রিকেট বোর্ডের রেভিনিউর মধ্যে, যেটা আপনি রেভিনিউ বাজেট করেন তার মধ্যে, কারণ আপনি বছরে 3টে ইনস্টলমেন্ট প্রতি 4 মাস অন্তর অন্তর এই টাকাটা ক্রিকেট বোর্ড পেয়ে যায় অ্যাকাউন্টে যত। আর এইবার যে আপনি আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেলেন না, এখানে আপনার কিছু জায়গা মিস করেছেন। সেটা হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স মানি ছিল $3 লাখ, আর ছিল হচ্ছে আপনি যে যদি 5 থেকে 12-র মধ্যে থাকতে পারতেন তাহলে আপনি আর $4,75,000, অর্থাৎ কি $7,75,000 আপনি মিস করেছেন এই ওয়ার্ল্ড কাপে না যে। আর কি কি ধরনের ক্রিকেট, ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে বাংলাদেশকে এটিকে কেন্দ্র করে? এইটা হচ্ছে এখন দেখার বিষয় যে এই জায়গাটা থেমে যায় কিনা। যদি এই জায়গাটা থেমে যায়, ক্রিকেট বোর্ড যদি নতুন করে আবার দুতিলেই করতে পারে, একটা পরবর্তী নির্বাচিত সরকার এসে যদি আবার তারা যদি আইসিসির সাথে সুসম্পর্ক তৈরি করতে পারে, তাহলে হয়তোবা এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা এইটুক দণ্ড নিয়েই এইটুক ক্ষতি নিয়ে আমরা থামতে পারবো। যদি তা না হয়, আপনি খেয়াল করে দেখবেন সেপ্টেম্বরে কিন্তু আপনার ইন্ডিয়ার ইন্ডিয়া ক্রিকেট টিমের বাংলাদেশ সফরে আসার কথা। এটা ছিল গত বছরই। গত বছরে যেহেতু আপনি অগস্ট বিপ্লবের কারণে, রাজনৈতিক সহিংসতার কারণে ওনারা ইন্ডিয়া ক্রিকেট টিম আসতে পারে নাই, 1 বছর পিছিয়ে দিয়েছে। এখন এই সফরটা যদি আপনার না হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় ধরনের একটা আর্থিক ক্ষতির মুখোমুখি হবে। সে আর্থিক ক্ষতির মুখোমুখিটা কি, একটা ইন্ডিয়া সিরিজ যদি আপনি করেন, অ্যারাউন্ড 100 কোটি টাকা আপনার আসে ক্রিকেট বোর্ডের তহবিলে। সেই টাকা দিয়ে কিন্তু আপনি পরবর্তী 4টা 5টা 6টা সিরিজ করতে পারতেন, মানে বাইলেটারাল হুম, সিরিজ। হুম। সেই জায়গাটা আপনার একটা বড় ধরনের ধাক্কা খাওয়ার শঙ্কা আছে যদি ইন্ডিয়া না আসে। আমি আশা করব যে এই নির্বাচন পরবর্তী ক্রিকেট বোর্ডের যে আপনার ডিপ্লোমেসিটা আবারও আগের পদ্ধতি অনুসরণ হবে, এবং সেখানে আপনার প্রতিটা পূর্ণ সদস্য বাংলাদেশকে তার ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে। আহ, আপনি ক্রিকেট ডিপ্লোমেসির কথা বলছিলেন এবং নিঃসন্দেহে আপনার কথার মধ্য দিয়ে রাজনীতির প্রসঙ্গটাও এসেছে। আহ আমি যদি একটু খোলামেলা ভাবে জানতে চাই যে ক্রিকেট ডিপ্লোমেসির মধ্যে আন্তর্জাতিক অথবা জাতীয় কোনো ষড়যন্ত্রের মধ্যে কাজ করেছে কিনা বাংলাদেশ, যাতে T20 এখানে যাতে মানে অংশগ্রহণ করতে না পারে, অথবা যদি প্রশ্নটা এমন করি যে নিরাপত্তার হুমকি থাকতেই পারে কিন্তু সেটি কি নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আর একটু জোরদার করা যেত না, আবেদনের মাধ্যমে আইসিসির কাছে বা ইন্ডিয়ার কাছে? আমরা কি শুধুমাত্র যে কোনো একটা জেলাস থেকে এই সিদ্ধান্তে পৌঁছলাম? দেখুন, এখানে কিন্তু আমি যতটা জানি ক্রিকেট বোর্ড যে কথাগুলো বলেছে এটা কিন্তু আইসিসির সাথে কথা বলেছে। আইসিসির সাথে কথা বলেছে, এবং ক্রিকেট বোর্ডের মিটিং যখন ছিল, আপনি আইসিসির সিওর সাথে ভার্চুয়াল, তারপর এখানে যারা আসছিলেন, যিনি আসছিলেন তার সাথে সরাসরি কথা হয়েছে। আইসিসি একটা মেইল পাঠিয়েছিল ক্রিকেট বোর্ডকে। সেই মেইলটা ছিল যে এই সাধারণত নিরাপত্তার যে সমস্ত সংখ্যা থাকে সেই সংখ্যা কলা উল্লেখ করেছিল তারা। সেই সংখ্যার কথা উল্লেখ করেছে, ভালো করেছে। আপনি কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু, আমি জানি না, এটা আমার বলা ভুল হতে পারে, কিন্তু ক্রিকেট বোর্ড কি এর মধ্যে বিসিসিআই এর সাথে যোগাযোগ করেছে কিনা জানি না। আপনি বিসিসিআই এর পক্ষ থেকে কোনো স্টেটমেন্টও কিন্তু আমরা পাইনি এই ব্যাপারে। যেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, তারা কিন্তু কোনো হুম, হুম। স্টেটমেন্ট দেয়নি। সম্পূর্ণ আইসিসি হ্যান্ডেল করছে বিষয়টা। এখন আইসিসি হ্যান্ডেল করছে বলে তারা কিন্তু একটার পর একটা সময় দিয়েছে ক্রিকেট বোর্ডকে, ভাববার সময় দিয়েছে, কথা বলার সময় দিয়েছে, অনেকটা স্পেস দিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু, হ্যাঁ, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনটা সাধারণত শুধু ক্রিকেট না, আরো স্পোর্টস দিয়ে হয়। আপনি দেখেন কোন দেশ যদি অলিম্পিক হোস্ট করতে চায়, তাহলে কিন্তু তারা কিন্তু একটা আপনার অ্যাম্বাসেডর বানায় একজনকে, খুব সুপারস্টারকে, তারপর যে কোনো খেলার হতে পারে, বিনোদনের হতে পারে, বা কোনো নোবেল লরিয়েট হতে পারে, তাদেরকে কিন্তু ফ্রন্ট লাইনে এনে তারা সারা ওয়ার্ল্ডের সাথে একটা বিভিন্ন ধরনের ডিপ্লোমেটিক্যাল আলাপ করে, যেটা হুম, হচ্ছে হুম। তাদের পক্ষে নেওয়ার জন্য, ভোট নেওয়ার জন্য। একই অবস্থা ক্রিকেট দিয়েও কিন্তু আপনি এই সমস্ত জায়গা কিন্তু দুতিয়েলি করতে পারেন। আমি আপনাকে একটা রেফারেন্স দিই। পাকিস্তানের মাটিতে কিন্তু তাদের কিন্তু হোম সিরিজ, তারা মানে পাকিস্তানের মাটিতে ক্রিকেট হারিয়ে গিয়েছিল প্রায়, সরি, জি। সেখানে কিন্তু রবি রাজাকে
প্রেসিডেন্ট করার পরে, পিসিবি প্রেসিডেন্ট করার পরে কিন্তু, পিসিবি চেয়ারম্যান বলে, চেয়ারম্যান করার পরে কিন্তু এই জায়গাগুলা পলিটিক্যাল আপনার যে অবস্থানগুলো বিভিন্ন দেশের সাথে বা ডিপ্লোমেটিক্যাল, সেই জায়গাটা কিন্তু ক্রিকেটিং রিলেশনটা বাড়ছে। আপনি অস্ট্রেলিয়া পাকিস্তানের মাঠে এসে খেলেছে, ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের মাঠে এসে খেলেছে, ইংল্যান্ড পাকিস্তানের মাঠে এসে খেলেছে, নিউজিল্যান্ড পাকিস্তানের মাঠে এসে খেলেছে, যারা দীর্ঘদিন পাকিস্তানের মাঠে যায়নি। অর্থাৎ এই জায়গাটা এমন কিছু করা উচিত ছিল যে আমরা হয়তোবা একটা আহ, নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাতে পারতাম, আর একটু নিজেরা এনশিওর হওয়ার জন্য। আসলে যে আমরা বাইরের থেকে যেই মানে শঙ্কার কথাগুলো শুনছি আসলে কতটা, তাই না? ইভেন আপনি এমন হতে পারতো যে আপনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসতে পারতো, হুম, হুম, পররাষ্ট্র হুম। মন্ত্রণালয়ের সাথে বসতে পারতো। আমরা তো এই ডিপ্লোম্যাটিক দৌড়ঝাঁপটা কিন্তু দেখিনি। আরো আমাদের যে, আপনি দেখেন যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু, উনিও কিন্তু ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সুর মিলিয়ে কিন্তু কথা বলেছেন। এই আপনি কয়দিন আগে আপনার হচ্ছে ক্রিকবাজে একটা ইন্টারভিউ দিয়েছে আশরাফুল ভাই, সৈয়দ আশরাফুল হক। উনি এসিসির দীর্ঘদিনের সিও ছিলেন। উনি কিন্তু হুম, বলেছেন হুম। যে আমরা এটা আসলে ভুল করছি কিনা, তাই না? এটা কিন্তু বড় ধরনের কোশ্চেন, আমরা ভুল করছি কিনা। আসলে এটাই আপনার কোশ্চেন থাকবে, ভুল করতে। এখন কিন্তু পিপলস রিয়েলাইজেশন আস্তে আস্তে আসতেছে। আমরা এই ওয়ার্ল্ড কাপটা দেখবো, কার খেলা দেখবো? বাংলাদেশ ক্রিকেট টিম তো কারো দয়া এই পর্যায়ে যায় নাই। বাংলাদেশ ক্রিকেট টিম তাদের অর্জন করেছে, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ সরাসরি কোয়ালিফাই করেছে। আপনি খেয়াল করে দেখবেন যে এখন আমাদের আর একটা শঙ্কার জায়গা আছে, 50 ওভারের ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা র্যাঙ্কিং এ এমন একটা পর্যায়ে আছি, আমরা 10 নম্বর অবস্থানে আছি। আমরা যদি সরাসরি আটে না যেতে, আটের মধ্যে না থাকতে পারি, তাহলে কিন্তু আমাকে এই পরবর্তী ওয়ার্ল্ড কাপটা 2027 যেটা হবে, এই ওয়ার্ল্ড কাপটাই কিন্তু আমাদের খেলতে হবে আপনার কোয়ালিফাইং রাউন্ডে বাধা ডিঙ্গিয়ে। মানে হার্ডেল আমাদের সামনে কিন্তু আরো একটা রয়ে গেছে। বিষয়গুলো আসলে ঠিক মতো ক্রিকেট বোর্ড, বিশেষ করে বুলবুল ভাইয়ের নেতৃত্বে ক্রিকেট বোর্ড কতটা রিয়েলাইজ করতে পারছে, ওনারাই ভালো বলতে পারবে। পাকিস্তান ইস্যুতে একটু আসি। অনেকে বলছেন যে পাকিস্তান গাছে মই তুলে দিয়ে এখন মই সরিয়ে নিয়েছে। পাকিস্তান মানে একটা উত্তেজনা সৃষ্টি করেছিল যে বাংলাদেশ যাতে যদি টি-20 ওয়ার্ল্ড কাপে অংশ না নেয়, পাকিস্তানও অংশ নেবে না। এবং শ্রীলঙ্কায় খেলানোর জন্য যে ভেন্যু কথা বলা হচ্ছিল বাংলাদেশের পক্ষ থেকে, সেটাকে পুরো সমর্থন জানিয়েছিল। যখন আইসিসি থেকে বলা হলো যে পাকিস্তান যদি বয়কট করে টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে পাকিস্তানকে নিষিদ্ধ করা হবে, নানা ধরনের ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে। আমরা দেখলাম তার পরপরই পাকিস্তান তার ঘোষণা করলো এবং আহ সরকারের সাথে পিসিবির একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বা কথা রয়েছে। আহ পাকিস্তান কি আহ তারা তাদের মতো ডিপ্লোমেসিটা বেশ ভালো করেই করলো বাংলাদেশকে ক্ষতি করার জন্য? মানে এই জায়গায় একটু, মানে এখন এই বিষয়টা তো বেশি আলোচিত বিষয় হয়ে যাচ্ছে, তাই না, রাজনীতির বিষয়টা। আপনি কি দেখুন, বলবেন আমি এখানে? পান্না ভাই, আমি যেটা বলি আপনাকে সেটা, 2020 সালে কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু আমরা পাকিস্তান সফর করেছি। তখন কিন্তু আপনার আমাদের সফরকে ঘিরে কিন্তু কেউ প্রশ্ন তুলে নাই। কারণ হচ্ছে ওই জায়গাটা কিন্তু ক্রিকেটিং রিলেশন ঠিক রাখার জন্য আমরা আগে পাঠিয়েছিলাম ওমেন্স টিমকে, তারপরে পাঠিয়েছি আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমকে। 2 ধাপে ন্যাশনাল টিম গিয়েছেন পাকিস্তানে, টোটাল চার্টার ফ্লাইট করে গিয়েছেন পাকিস্তানে। এবং তারা আপনার যেটা বলে যে পাঁচ মাত্রার যেটা আপনি সর্বোচ্চ হুম, নিরাপত্তা, হুম। যেটা প্রেসিডেন্ট প্রোটোকল দেয় বা প্রাইম মিনিস্টার প্রোটোকল দেয়, সেটা তারা দিয়েছে। আচ্ছা, আপনি পাকিস্তান কিন্তু বাংলাদেশের ক্রিকেটের পাশে সবসময় ছিল। আপনি দেখেছেন যে তারা কিন্তু আমাদের টেস্ট মর্যাদার প্রস্তাবক। তারপরে হচ্ছে যে আবার তারা কিন্তু 2014 সালে যখন আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ সংখ্যার মুখে ছিল, তারা কিন্তু তখন বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার বিরোধিতা করেছিল আয়োজনের। এখন হচ্ছে পরিস্থিতি এমন হয়েছে, গ্লোবাল পলিটিক্সের সাথে ক্রিকেটকে আসলে জড়িয়ে ফেলা হয়েছে। পাকিস্তানের অবস্থানের সাথে বাংলাদেশের অবস্থানের সম্পর্কটা আসলে আনাটা এই কারণেই আমি মনে করি যে একটু সমীচীন হবে না। কারণ গ্লোবাল পলিটিক্সে পাকিস্তান একটা হয়তো বাহাবা নিতে চাচ্ছে, অথবা পাকিস্তান নিতে চাচ্ছে। ফাইনালি পাকিস্তান তো টিমটা ঘোষণা করেছে, অথবা খেলতেও যাবে। আর যদি না খেলতে যায়, সেক্ষেত্রে আইসিসির যে আপনার অ্যাম্বুশ মার্কেটিংটা ক্ষতিগ্রস্ত হবে। এটা সত্য কথা যে ভারত পাকিস্তান ম্যাচ, আপনি এই সম্প্রতি যে বৈশ্বিক আসরগুলো হয়, ভারত পাকিস্তানের মধ্যে যতটা রাজনৈতিক টানাপোড়েন থাকুক না কেন, তারা কিন্তু আইসিসি কিন্তু একটা গ্রুপে ভারত পাকিস্তানকে রাখে। রাখে এই হুম, কারণেই হুম। যে অ্যাটলিস্ট ওই ওয়ার্ল্ড কাপে প্রতিযোগিতাপূর্ণ। একটা খেলা এনশিওর করে, যে অ্যাটলিস্ট ভারত পাকিস্তানে একটা খেলা এনশিওর করার জন্য। যদি
ভারত এক গ্রুপে পাকিস্তান এক গ্রুপে থাকতো, হয়তো এমন হতে পারতো পুরো আসরেই ভারত পাকিস্তানের খেলা হচ্ছে না, কিন্তু তা কিন্তু করা হয় নাই। এইবারও কিন্তু আপনার পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কাতে যে না, ভারত কিন্তু শ্রীলঙ্কাতে যে পাকিস্তানের সাথে খেলবে, বিষয়টা হুম কেমন হুম। দাঁড়াচ্ছে না? অর্থাৎ কিন্তু তাদের আপনার ক্রিকেটিং যত বৈরিত থাক না, কিন্তু তারা কিন্তু ইন্টারন্যাশনাল যে আইসিসি এবং এসিসি কম্পিটিশন গুলা তারা কিন্তু কেউ বর্জন করছে না, তারা উভয় খেলছে, তাই না? এখন দেখা যাক, তারা বলছে যেটা মহসিন নাকভি বলছে, মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, হুম হুম। উনি বলছেন যে আপনার যে তাদের যে প্রধানমন্ত্রী দেশে আসলে তারা সিদ্ধান্ত একটা উপনীত হবে, দেখা যাক এখন তারা বাংলাদেশের জন্য খেলা বয়কট করে কিনা টি-20 ওয়ার্ল্ড কাপ। আর যদি না করে তাহলে কি সেটা বিক্রি করা হবে কিনা? তাহলে তো আমাদের যে জনগণের যে সংখ্যাগুলা সেটা আরো বেশি ডালপালা বিস্তার করবে, বিভিন্ন ধরনের কোশ্চেন চলে আসবে, তাই না? ক্রিকেটিং রিলেশনটা আসলে আমার মনে হয় ক্রিকেটিং রিলেশন ওদের রাখা উচিত ছিল। মুস্তাফিজ ইস্যুটা সলভ করার জন্য অনেক সুযোগ ছিল, সেই সুযোগগুলো আমরা নিজেরাই হারিয়েছি। আমি সবশেষ একটা আবেগময় একটা উদাহরণ দিয়ে তার পরিপ্রেক্ষিতে আপনার মন্তব্য আশা করে সেটি আমি শেষ করব অনুষ্ঠানটি। সেটি হচ্ছে 2017 সালে যখন ক্রিকেট বিশ্বকাপ চলছিল, কাশিমপুর কারাগারের একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওই বিশ্বকাপে বাংলাদেশ যখন একটি খেলায় জিতলো, আমার ঠিক এক্সাক্ট খেয়াল নেই কোন খেলাটি, তখন সারা রাত মানে খেলা দেখে অনেকে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে আমাদের সাংবাদিক সালাউদ্দিন সোয়াব চৌধুরী, তিনিও যে কোনো কারণে ওই সেলে ছিলেন, আহ যে কোনো কারণে তিনি জেলে ছিলেন। তো হঠাৎ করে সেই আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি, তিনি জিলাপি বিতরণ করছেন। মানে সকালে উঠে তিনি জিলাপির অর্ডার দিয়ে জেলখানার মধ্যে ওই ফাঁসির সেলে ওইখান থেকে বেরিয়ে অনুমতি নিয়ে সবাইকে জিলাপি বিতরণ করছেন। তো সালাউদ্দিন সাহেব চৌধুরী উনি মনে করলেন যে কি তার বোধহয় রায় আসছে, ফাঁসির দণ্ড বোধহয় মওকুফ হয়েছে, নইলে হঠাৎ করে জিলাপি কেন বিতরণ করছে। তো একটা সময় তিনি জানতে পারলেন। তা আমি এই জন্য বললাম যে আমাদের আবেগের জায়গাটা এখানে, আমাদের তো সব শেষ, সব শেষ। দেখুন, আমাদের ক্রিকেট আসলে কিন্তু একটা আবেগের জায়গা। আবেগের জায়গা এই কারণেই যে আমরা বিশ্বের যেই প্রান্তে যাই খেলতে, সেখানে বাংলাদেশের সমর্থন আসে। আপনি যদি শুধু আমাদের দেশের সমর্থকরা না, যারা ওইখানে বাংলাদেশের খেলা দেখতে আসে তাদেরও অনেকের সমর্থন আমরা পাই। আপনি জানেন যে আমাদের এখানে 1997 সালে, হ্যাঁ না, 1998 সালের জানুয়ারিতে ভারত পাকিস্তানকে নিয়ে একটা ট্রাই নেশন সিরিজ হয়েছে। সেই সিরিজের আপনার গ্যালারিতে কিন্তু ভারত পাকিস্তান সবারই পতাকা উড়েছে এবং অনেক পতাকা উড়েছে। আবার আপনি যান, 1998 সালে বাংলাদেশে প্রথম মিনি বিশ্বকাপ আয়োজন করলো আইসিসি। সারা পৃথিবীতে অনেক ভেন্যু থাকা সত্ত্বেও বাংলাদেশ আইসিসির পূর্ণ টেস্ট সদস্য না হয়েও, পূর্ণ সদস্য না হুম হয়েও হুম। আমাদের মাটিতে কিন্তু আইসিসি, যেটা এখন বলা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসির থার্ড মেগা আসর যেটা, সেটা কিন্তু বাংলাদেশে প্রবর্তন হয়েছে। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? আবার 2000 সালের এপ্রিলে আইসিসি ক্রিকেট উইক হয়েছিল, এইটা একবারই মাত্র হয়েছে, সেটা বাংলাদেশের মাটিতে হয়েছে। এর অর্থ হচ্ছে যে আমাদের ক্রিকেট আবেগটা আমরা অনেককে ছাড়িয়ে গেছি। ক্রিকেট আবেগটা এই পরিমাণ আমাদের দর্শক ধারণ করে, মানুষ ধারণ করে, যেটা হচ্ছে আমাদের ক্রিকেট ব্র্যান্ডিং এর সবচেয়ে বড় উৎস। এখন সেই উৎসটাকে আমরা হারাবো কিনা, এইটাই শঙ্কা দেখা দিয়েছে। আপনি দেখেন, এত কিছুর মধ্যেও কিন্তু বিপিএল ফাইনালে দেখেন প্রচুর দর্শকের সমাগম। এর অর্থ কি? আমরা ক্রিকেট থেকে কিন্তু বিচ্যুত হইনি, ক্রিকেটটাকে আমরা ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো, সেই প্রতিজ্ঞা করেই কিন্তু দর্শক হাঁটছে মাঠে। এই দর্শকরা কিন্তু মিরাজকে গালি দিচ্ছে, এই দর্শকরাই শান্তকে গালি দিচ্ছে, আবার এই দর্শকরাই তাদেরকে বুকে টেনে নিচ্ছে। অর্থাৎ আমাদের এই ক্রিকেট কালচারটা হচ্ছে একটা ভালোবাসার জায়গায় চলে গেছে। এই জায়গাটাকে নিয়েই আসলে এখন সবচেয়ে এটা কি পান্না ভাই দেখেন, আমাদের ক্রিকেটে যখন টাকা ছিল না তখন ক্রিকেটের প্রতি আপনার ডেডিকেশনটা ক্রিকেট সংগঠকদের অনেক বেশি ছিল। যখন ক্রিকেটে টাকাটার অনুপ্রবেশ করলো, বিশেষ করে আপনি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রবর্তনের পর থেকে আইসিসির কাছ থেকে নির্দিষ্ট একটা অঙ্ক ক্রিকেট বোর্ডের ফান্ডে আসার শুরু থেকেই আমাদের অনেকের চোখ চলে গেছে, ক্রিকেট সংগঠকদের যারা ক্রিকেট বোর্ডে আছেন তাদের অনেকের চোখ চলে গেছে সেই টাকার দিকে। এটাই আমাদের ক্রিকেটটাকে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত করছে। আর চাইলেই আপনি বছরে 400 কোটি টাকা খরচ করার সাহস রাখেন। আগে যেখানে রাইট। আপনার, আমি নিজেই সাংবাদিকতা করতে দেখেছি যে আপনার হারিকেন জ্বালিয়ে ক্রিকেট বোর্ডের কার্যক্রম চালিয়েছেন রাইস ভাইরা, তাই না? এখন সেখানে কোথায় চলে গেছেন আপনি?
ক্রিকেট বোর্ডে কোনো কিছু হলে কোটি টাকা, 5 কোটি টাকা, 10 কোটি টাকা কোনো ব্যাপারই না। এই যে আপনার বিপিএল হলো, আপনার আয় ব্যয়ের হিসাবটাও দাখিল করার এখনো সুযোগ নাই ক্রিকেট বোর্ডের। কি পরিমাণ যে অর্থ আপনার এখান থেকে অপচয় হয়, এতই অর্থ অপচয়। দেখেন আপনি, গত টেনিউরে কিন্তু দুদকে জমা পড়েছে 26টা খাতে অর্থ তসরুপের ক্রিকেট বোর্ডের, 26টা হেডে ব্যাপক আর্থিক দুর্নীতি। ভাই আজও সেটা পাবলিক হচ্ছে না। ওদের রিপোর্ট দিয়েও গেছে ক্রিকেট বোর্ডকে, এবং সেটা কিন্তু এখনো চার্জশিট আকারে আসে না, ওইভাবেই চলে আসে। আমাদের আসলে সব জায়গাতেই মানে আশাভঙ্গের প্রতিধ্বনি আমাদেরকে নিয়মিতই দেখতে শুনতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ শামীম চৌধুরী আপনাকে। আহ দর্শক, তারপরেও সবকিছুর পরে আমরা আশা করব ক্রিকেটটুকু বেঁচে থাকা, অন্তত আমাদের যে অভিন্ন আবেগের জায়গাটি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।